আমার বাড়ির ব্যাপারে কিছু এজেন্ডা কিছু মানুষ তৈরি করেছিল। মৌসুমী দেবী লোকাল ফেস, আমি লোকাল ফেস। তো এখানে কিন্তু বিজেপি নেই, এখানে টিএমসি ভার্সেস সিপিআইএম হচ্ছে। লোকসভা নির্বাচনে আমার বাবার ছবিতে প্রণাম করে বিজেপি প্রার্থী চুনাও শুরু করেছিল। উনি যে দলে গেছেন সেই দলের মানুষ হয়তো বাধ্য করতে। বিজেপির যারা মেজো সেজো ছোট খোকা নেতারা, তারা শখ ছিল যে তারা টিকিট পায়নি। তারা দেখলো যে তারা পেলো না আরএসএস করে, টিএমসি থেকে এসে একজন পাচ্ছে। দোরগোড়ায় 26-এর বিধানসভা নির্বাচন, আর নির্বাচনকে কেন্দ্র করে আমরা চলে এসেছি মানিকতলা বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে এবারের তৃণমূলের প্রার্থী শ্রেয়া পাণ্ডে, বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাপস রায়, যিনি একসময় এই শ্রেয়া পাণ্ডেরই প্রয়াত বাবা তথা দীর্ঘদিনের এই বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে, তারই সহযোদ্ধা ছিলেন রাজনীতির ময়দানে। এছাড়াও একাধিক বিষয় নিয়ে কথা বলবো, তার পাশাপাশি একেবারে জোর কদমে প্রচার সারছেন কিন্তু তৃণমূল প্রার্থী, বাড়ি বাড়ি যাচ্ছেন, জনসংযোগ করছেন এবং ভোট চাইছেন। আর কি বলছেন তিনি। প্রচারের ফাঁকে ইতিমধ্যে আমাদের সঙ্গে পেয়ে গেছি মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডেকে। দিদি, প্রথমে আপনাকে স্বাগত জানাবো দ্য ওয়ালে। নমস্কার। প্রথমে জিজ্ঞাসা করবো যে এবার প্রথমবার আপনি প্রার্থী হলেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? দারুণ সারা। আমরা খুব সাটল দেখেছি, মানুষ আমাদের ভোট দেবে, মানুষ আমাদের উপর আশাবাদী, মানুষ আমাদের দেখতে পায়, মানুষ আমাদের কাছে পায়, মানুষ আমাদের ফোন নাম্বার জানে। মানুষের বাড়ি মানে এখানে যে কোনো বাড়ি থেকে আমার রেসিডেন্স 7 to 8 মিনিটস, ম্যাক্সিমাম 10 মিনিটস। তো তারা জানে কোথায় যেতে হবে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমাদের অফিস আছে, সেটা ইজি হয়ে যায়। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল বলে কি এতটা আশাবাদী, নাকি কিছুটা হলে একটু ভয় কাজ করছে মনের মধ্যে যে এবার লড়াইটা একটু খুব কঠিন হবে? কেন কঠিন হবে? নিজের বাড়িতে লড়াই কখনো কঠিন হয়? লড়াইটা হয়তো হচ্ছে কার সঙ্গে সেটা তো বুঝতে পারছি না। আপনি বারবার লড়াই 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 বলছেন। তৃণমূলের স্লোগান হলো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে? এই লড়াইয়ের নেতাকে অভিষেক ব্যানার্জি আবার কে? একটা বিতর্ক তৈরি হচ্ছিল যে টিকিট পাওয়া নিয়ে। টিকিট পাওয়ার পরে হয়তো সম্ভবত আপনার বাড়িতে একটা সমস্যা তৈরি হচ্ছে। প্রথমে জিজ্ঞাসা করবো যে বাড়ির সমস্যাটা ঠিক আছে? বাড়ির সমস্যা মানে একটা বিতর্ক হচ্ছে, টিকিট নিয়ে আপনার মায়ের সঙ্গে একটা মতবিরোধ হচ্ছে। কে বলছে? এটা তৈরি হয়েছিল। আপনি অ্যাজ এ জার্নালিস্ট আমার বাড়ির এত মিথ্যে ঘটনা কি করে বলছেন? তৈরি হয়েছিল। আপনি বলুন না কে বলেছে? সমাজ মাধ্যমটা কে? উপনির্বাচনে দেখা গিয়েছিল। उपनिर्वाचने কি দেখা গেছিল আপনি বলুন? उपनिर्वाचन আমি আমার মায়ের এই मम्मी का इलेक्शन कौन किया था? हाँ বলুন তো ইলেকশন করলো কি করে? ইলেকশন হলো কি করে? রেকর্ড ব্রেকিং মার্জিন ছিল, আপনি কাউন্টিং এজেন্টে আমাকে দেখতে পাননি? শুধু সব জায়গায় দেখা গিয়েছিল। তো তাহলে প্রচারে আমি ছিলাম না, বাদ বাকি বিকজ প্রচার করছিলাম না, তারপরে কি ইলেকশনের দিন ইলেকশন করছিলাম না? আরেকটা জিনিস জিজ্ঞাসা আমার বাড়ির, দেখুন একটা কথা বলছি, আমার বাড়ির ব্যাপারে কিছু মিসকমিউনিকেশন এবং কিছু এজেন্ডা কিছু মানুষ তৈরি করেছিল, সেটা তাদের প্রবলেম। আমার বাড়িতে আমার মায়ের সঙ্গে আমার ফ্যাবুলাস রিলেশন, ফ্যাবুলাস। আমার মা, আমি যে এত বড় হয়েছি, আমি যে শিক্ষিত, আমি যে পৃথিবীটা চিনি, কারণ আমার মা ছিল, আমার বাবা ছিল। আমার মা বাবা যদি আমাকে এক্সপোজার অফ লাইফটা না দিত, বা আমার মা বাবা যদি আমাকে স্কুলে, আমার মা কিন্তু খুব ডেডিকেটেড মাদার। আমার মা আমার জন্য যা যা করেছে আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার সঙ্গে আমার মায়ের যে রিলেশনশিপটা, সেটা কিছু লোক চাইছিল যে কিছু তো একটা এজেন্ডা ক্রিয়েট করতে হবে। কাজে খারাপ বলতে পারছে না, কিছু হতে পারছে না, হয়তো তারা আমাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে নিজেরা টিকিট পেতে পাওয়ার চেষ্টা করছিল। এই যে আপনার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়, একেবারে আপনি তাকে কাকা বলেন, কিভাবে দেখছিলেন প্রথমে যখন প্রার্থী তালিকা প্রকাশ হয়, নাম যখন বিজেপির ক্যান্ডিডেট হিসেবে তার প্রকাশ হলো, কিভাবে দেখেছিলেন? কারণ তারই তো দলের লোকেরা তা মানে আমি একটাই কথা বলকে বলতে চাই, আর এটা আমি আগে কখনো ইন্টারভিউতে বলিনি। আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে ওনার দলের লোকেরাই এখানে প্রার্থী হবে বলে আমাদের এই ওয়ার্ডে আপনাকে যাওয়ার সময় দেখিয়ে দেবো, কারণ থ্যাঙ্কফুলি হোর্ডিংগুলো আছে। তারা নিজেরা হোর্ডিং লাগিয়ে গেছিল যে তারা হচ্ছে, আচ্ছা, বিভিন্ন জায়গায়, এবং তারা আমার থেকেও বেশি শখ ছিল। বিজেপির যারা মেজো সেজো ছোট খোকা নেতারা,
তারা শক ছিল যে তারা টিকিট পায়নি, এবং তারা নিজেদের হোর্ডিং এসে প্রচার করে তারা ডোর টু ডোর ক্যাম্পেনিং করে গেছে যে এবার আমরা হচ্ছি, গ্যারেন্টি আমরা হচ্ছি। তো সেটা মানে ওদের মধ্যে কে প্রার্থী হবে ওদের মধ্যেই কনফিউশন ছিল, আমাদের মধ্যে কিছু ছিল না। বিজেপি প্রার্থী দেবে, আমি তো শুনছিলাম মিঠুন চক্রবর্তী হবে। এখন সম্পর্কটা কেমন রয়েছে মানে কাকার সাথে, কাকা ভাইজির যে সম্পর্কটা সেটা কি আগের মতো সম্পর্কের সঙ্গে ইলেকশনের কি না একটা হয় না যে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে সম্পর্কের মধ্যে হয়তো কোন টানাপোড়েন সৃষ্টি হয়েছে, কারণ লড়াই তো করতে হচ্ছে মাঠে দাঁড়িয়ে। আমি কারোর সঙ্গে লড়াই করছি না মাঠে দাঁড়িয়ে, আমি মাঠে দাঁড়িয়ে প্রচার করছি, কাজ করছি। আমি মাঠে দাঁড়িয়ে কাজ করে এসেছি, আমি মাঠে দাঁড়িয়ে কাজ করে এসেছি। আমি এখানে কারোর সমালোচনা করে ভোট চাইছি না, আমি কাউকে পয়েন্ট আউট করে ভোট চাইছি না, কারণ যার এখানে এক্সিস্টেন্স নেই আমি তাদের নিয়ে কেন কথা বলবো। আমি মৌসুমী দেবীকে নিয়ে কথা বলবো, সিপিআইএম এর, উনি লোকাল মহিলা, আমি ওনাকে নিয়ে কথা বলবো। এখানে মৌসুমী দেবী লোকাল ফেস, আমি লোকাল ফেস। তো এখানে কিন্তু বিজেপি নেই, এখানে টিএমসি ভার্সেস সিপিআইএম হচ্ছে। আপনারাই মনে করছেন যে এখানে বিজেপি আছে, এখানে মানিকতলা বিধানসভার মধ্যে টিএমসি ভার্সেস সিপিআইএম আছে, কারণ সিপিআইএম এর কিছু কর্মী আছে, বিজেপির এখানে কোনো কর্মী নেই। মানে প্রতিদ্বন্দ্বিতা তাহলে 10 জন কর্মী, কোনো কর্মী বাইরে থেকে লোক নিয়ে আসে কোনো কর্মী, এবং যারা ওখানকার কর্মী যারা বিজেপির প্রার্থীর সঙ্গে ঘুরছে তারা আশাবাদী ছিলেন যে এখানে সিট তারা পাবেন, তারাই ঘুরছেন। তো তারা কিভাবে মানে একটা জিনিস তো তারা আশা করেছিল, তাদের আশা ভগ্ন হলো। তারা দেখলো যে তারা পেলো না আরএসএস করে, টিএমসি থেকে এসে একজন পাচ্ছে। দিদি এই যে তাপস রায় আপনারই বাবার একটা একসময় সহযোদ্ধা ছিলেন, রাজনীতির ময়দানে একসঙ্গে লড়েছিলেন, এবং এমন পরিস্থিতি তৈরি হলো যে তিনি আপনার বিরুদ্ধে, যদিও তিনি আমার বিরুদ্ধে নয়, তার দল, বিজেপি দলটাই এরকম, তারা মহিলা বিদ্বেষী। আপনি দেখুন তারা কি করলো, এটা মানে ওদেরই হাসি পায়। তারা দেখলো যে এদের ভালো সুসম্পর্ক, এটা নয় যে তারা জানে না, কারণ লোকসভা নির্বাচনে আমার বাবার ছবিতে প্রণাম করে বিজেপি প্রার্থী চুনাও শুরু করেছিল, মানে তার ক্যাম্পেন। কিন্তু আমি দেখলাম যে পরশুদিন উনি আমার বাড়ির সামনে দিয়ে গেলেন, আমার মা শরবত বানিয়ে রেখেছিল তাপসদার জন্য। হ্যাঁ, দেখলাম যে উনি তো আসলেন না, কারণ একবার যখন এসেছেন বাড়ির সামনে দিয়ে চলে গেলেন। প্রথমবার লোকসভায় সাধনদা নমস্য ছিল, তাহলে সেকেন্ড লোকসভা নির্বাচনে সাধনদা নমস্য, তাহলে এই বিধানসভা নির্বাচনে তো সাধনদা আরো নমস্য হওয়া উচিত। তো সেই জায়গাটা আমরা খুব মিস করলাম। কিন্তু আপনার পথ প্রদর্শক হতে পারতেন, কিন্তু হতে পারতেন মানে হতে তো পারতেন, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে উনি তো পথ প্রদর্শকই, ওনার দল পথ প্রদর্শক নয়। ওনার দল ওনাকে নিয়ে, উনি যে দলে গেছেন সেই দলের মানুষ যা ওনাকে করতে বলছে হয়তো বাধ্য করতে, যে না তোমাকে এরকম খারাপ ভাষা কথা বলতে হবে, তোমাকে এরকম ভাবে বিরোধিতা করতে হবে। উনি খারাপ নয়, ওনার দল ওনাকে দিয়ে হয়তো খারাপ কিছু করবার প্রেশার করাচ্ছে। আচ্ছা, আপনি তাপস রায়কে ব্যক্তিগত মানুষ হিসেবে এবং একজন নেতা হিসেবে কিভাবে দেখেন? উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, উনি তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার জেলা সভাপতি ছিলেন। যখন উনি জেলা সভাপতি ছিলেন আমি ওনাকে যথেষ্ট হেল্প করেছি, আপনি জিজ্ঞাসা করতে পারেন। জেলা সভাপতি যখন ছিলেন তখন ওনার প্রথম বিজয় সম্মেলনই যেটা উনি এজ এ জেলা সভাপতি করেছিলেন, সব থেকে বড় সাপোর্ট আমি ছিলাম। জেলা সভাপতি রূপে উনি এবং আমার এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা দুজনে মিলে আমাকে মানিকতলা বিধানসভার কনভেনার করেছিলেন। যোগ্য ছিলাম বলেই তো কনভেনার বানিয়েছিলেন। আমাকে বলেছিলেন যে আমি মানিকতলার জন্য সব থেকে বেস্ট প্রার্থী। উনি এটা আমাকে না জনসমক্ষে বলেছেন, কিন্তু এটা উনি বলেননি যে আমি যখন প্রার্থী হিসেবে দাঁড়াবো, উনি বলেছিলেন তোমার কাকা তোমাকে সাদা পেপারে লিখে দেবে যে তুমি হলেন পারফেক্ট প্রার্থী, কিন্তু কাকা এটা লিখে দেয়নি যেদিনকে তুমি প্রার্থী হবে আমি তোমার অপোজিটে প্রার্থী হব। কিন্তু এখানে বিজেপি সেই মুহূর্ত কিছু নেই। এখানে কিন্তু আপনি ঘরে ঘরে জিজ্ঞেস করুন, এখানে সিপিএম আছে না বিজেপি? এখানে মৌসুমী দেবী আর আমি লোকাল দুজন মহিলার মধ্যে এটা হচ্ছে। আপনারা কেন যে মানে প্রতিদ্বন্দ্বী দলে মনে করছেন যে মৌসুমী ঘোষ? হ্যাঁ, সিপিআইএম, এখানে সিপিআইএম এর লোক আছে, সিপিআই লোক আছে এখানে, তাদের পোস্টার মারবার লোক আছে, এজেন্সি নেই। সিপিআই এর 2-3টে লোক আছে যারা পোস্টারটা মারছে, আমি দেখতে পাচ্ছি, কর্মীরা মারছে, এজেন্সি নয়। আর এখানে তো ভাড়া করা লোক আছে। আচ্ছা, ব্যক্তি মানুষ হিসেবে কেমন ভাবে দেখছেন?
কাকে? তাপস রায়। যেরকম দেখতাম কাকা, যেরকম দেখতাম সেরকমই আছেন, কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, লড়াইয়ে তো হার জিত থাকে, ধরুন আপনি জিতলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরুন কেন? বলতে তো হয়, আমাদের তো প্রশ্ন আচ্ছা, করতে গেলে বলুন, করতেই হয়। হ্যাঁ, বলুন। ধরুন আপনি জিতলেন, হ্যাঁ। তখন গিয়ে তাপস রায়ের কাছে গিয়ে কি শুভেচ্ছা বার্তা নেবেন? এবার উনি যদি যেতেন তাহলে কি ওনাকে গিয়ে শুভেচ্ছা বার্তা দেবেন? সেকেন্ড অপশনটা পসিবল নয়, ফার্স্ট অপশনটা পসিবল। আমি জিতবার পর তো যে ওনার সামনে তো জিতবো কাউন্টিং হলে। হুম ওনার সঙ্গে তো আমার লোকসভা কাউন্টিং হলেও দেখা হয়েছিল। হুম তখন আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, ভালো আছেন। কিন্তু যেহেতু তখন সুদীপ বাবু মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি মানে 1 লক্ষ ভোটের ওপরে জিতছিলেন, তো তাই জন্য তখন আর ওনার সঙ্গে কথোপকথন হয়নি। কিন্তু আদারওয়াইজ ওনার সামনেই তো জিতবো কাউন্টিং হলে। আপনার বাবা দীর্ঘ বছর এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা হলেও আপনার কি অ্যাডভান্টেজ? হ্যাঁ, আমার তো পুরোটাই অ্যাডভান্টেজ। আমার তো অ্যাডভান্টেজই অ্যাডভান্টেজ। আমি তো একবারও ডিসঅ্যাডভান্টেজ, আমি কি একবারও কোনো জায়গায় আপনাকে বলছি আমি ডিসঅ্যাডভান্টেজে আছি? আমি কি একবারও আপনাকে বলছি আমি হারতে চলেছি? আমি কি একবারও আপনাকে বলছি যে আমার মনে কোনো জেতা নিয়ে সংশয় আছে? হুম আমরা কাজ করেছি, আমার বাবা কাজ করেছে, মা কাজ করেছে, আমি কাজ করেছি, আমাদের কাউন্সিলররা কাজ করেছে। যদি কেউ অসুস্থ হবার কারণ কিছুদিন কাজ না করতে পারে, তাহলে সেটা ভুলে গেলে চলবে না কি এত বছর ধরে তারা কাজ করেছে। শরীর যদি অসুস্থ থাকে, তাহলে যদি কিছুদিন কেউ কাজ না করতে পারে, হুম সেটা নিয়ে এটা মানে নয় সে সারা জীবন কিন্তু কাজ করেছে। শরীর কিন্তু খারাপ আজকে আপনারও হতে পারে, ওনারও হতে পারে, ওনারও হতে পারে। জনপ্রতিনিধি শরীর খারাপ হয় না, সে ঈশ্বর। মোদিজি আমরা না, আমরা বায়োলজিক্যাল হিউম্যান প্রডিউসড হিউম্যান। অভিনেত্রী থেকে এখন নেত্রী, দুটো জীবনের মধ্যে ফারাক কোনটা, মানে কোনটা বেশি ভালো লাগছে? আমার পলিটিক্স, আমি অ্যাক্টিং করতে চাইনি। আমাকে অ্যাক্টিং করতে বলা হয়েছিল এবং আমি কখনো অডিশন দিতেও যাইনি। আমাকে প্রভাত রায় একটা জায়গা, একটা হোর্ডিং করেছিলাম, আমি রিলায়েন্সের ক্যাম্পেইন করেছিলাম 2000 মানে সেই সময় রিলায়েন্স আমার হাত ধরে কলকাতায় এসেছিল। মান্যবর, যে এখন মান্যবর যে ব্র্যান্ডটা আছে, ওই মান্যবরের ফার্স্ট মহিলা মডেল, এখন হয়তো অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, কিন্তু মান্যবরের ফার্স্ট ক্যাম্পেইন কলকাতায় আমি ছিলাম তার ফিমেল মডেল, মান্যবর। এবং রিলায়েন্স প্রথমবার যখন আসে, তখন তার প্রথম মানে মানে আমি দেখলাম কলকাতায় সারা, মানে কলেজে যাচ্ছিলাম, দেখলাম পুরো কলকাতায় আমার হোর্ডিং ছড়িয়ে গেছে। ওই হোর্ডিং দেখে আমাকে প্রভাত রায়ের অফিস থেকে মিতুল দি বলে ফোন করেছিল এবং বলেছিল যে আইটিসির উল্টো দিকে একটা হোর্ডিং আছে, সেখানে একটি মেয়ের ছবি আছে, সেটা কি তুমি? বললাম হ্যাঁ। বললো দাদা ডাকছে। আমি গেলাম, আমার সঙ্গে প্রভাত রায় কিছুক্ষণ কথা বললো। তখন ইলেকশন চলছিল। আচ্ছা, ইলেকশনের প্রথম দিন, ইলেকশন যেদিনকে শুরু হয় তার প্রথম দিন আমি ফিল্মটা সাইন করি। তাহলে কি অভিনয় জগতে ফিরে যাবে, মানে সুযোগ যদি না না না, আমি ফুল টাইম পলিটিক্স করব। আমি কোনো কিচ্ছু করব না, এটাই আমি করতে চেষ্টা করেছি, এটাই আমি করেছি, এটাই আমি করব। আমার কোনো সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ প্রফেশন হবে না, কারণ পলিটিক্স ইজ আ ফুল টাইম জব। ইটস আ ফুল টাইম জব। আমি যদি অন্য আমার কিছু হবি থাকতে পারে, মানে আমি মনে করলাম যে আজকে আমি এটা রান্না করবো, সেটা আলাদা, কিন্তু আমি 14-15 দিন অফ নিয়ে অন্য কোনো প্রফেশনে টাইম দেবো, এটা আমি করব না। আমি ফুল টাইম পলিটিক্স, মানে সারাক্ষণ মানুষের পাশে। আমি সারাক্ষণ মানে এই পলিটিক্সের সঙ্গে এবং মানুষের পাশে ওদের কাজটাই করব। আমি ব্রেক নিয়ে অন্য কিছু করব না, কারণ এটা সাইড প্রফেশন বা এটা সেকেন্ড প্রফেশন বা এটা অন্য কোনো প্রফেশন হতে পারে না। সিরিয়াস পলিটিক্স যারা করে তারা শুধু পলিটিক্স করে। তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে তিনি কিন্তু ফুল কনফিডেন্ট এই বিধানসভা কেন্দ্র থেকে। এবার এটাই দেখার বিষয় যে আসন্ন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কে জয়ী হন এবং কত মার্জিনে জয়ী হন। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ান নিউজ।